জায়গাটাকে লাইটের কাজটা ইতিমধ্যে এরকমটা রেডি হয়েছে ওপেনের বাড়ি হিসাবে। এই ওপরের অংশতে মণ্ডপের মাঝখানটায় হচ্ছে 2 বিঘা জমিটা আমি চাইছি যে রাখতে। এবছর প্রথম আমি এসেছিলাম ব্যানার উন্মোচন এবং খুঁটি পুজো দুটো একসাথে যেনকারে হয়েছিল এই কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবে। আজকে চলে এসেছি কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবের যে এবছরের যে থিম, মানে 2 বিঘা জমির উপেনকে নিয়ে রত্নদীপদা করছে, সেখানের যে প্রস্তুতি সেটা কত দূরে গেল সেটা নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা নিয়ে। এই হচ্ছে তোমার একদম ভিতরের কাজ হচ্ছে, ঢাকা ঠাকা দেওয়া রয়েছে। তো যাই হোক, চলো ভিতরেরটা কতটুকু এগালো সেটা একবার দেখা যাক, নাকি পুজো তো একদম সামনেই চলে আসলো। আচ্ছা, ভিডিওটা তো চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। তার আগে একটুখানি বলে দিই, এখানে আসতে গেলে তোমরা কাকুরগাছি বাস স্ট্যান্ড মানে মোড় যেটা, সেখান থেকেও আসতে পারো, তার আগের স্টপেজটা সেখান থেকেও আসতে পারো, 2 মিনিটের হাঁটা পথ আর কি। এবার দেখাই কত দূর এগালো প্যান্ডেলটা। এই মুহূর্তে প্যান্ডেলের লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এর ওপরের অংশটাতে এরকম একটা পার্ট রয়েছে যেটার লাইটের কাজটা ইতিমধ্যে এরকমটা রেডি হয়েছে, ঠিক আছে। তো ওই মাঝের অংশটা একদম মিডল পোর্শনটা সেটা হচ্ছে এরকমটা রেডি হয়েছে। আমার তো এখন থেকে দুর্গাপুজোর ব্যাপারটা আমি ফিল করতে পারছি। আমি একটু মাঝখান থেকে দেখানোর চেষ্টা করি বিষয়টা, মানে বাঁশের মাঝখান থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে ফুল ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। এই বিষয়টা থাকতে চলেছে। আর এখানটা খানিকটা লাইটের কাজটা জানি না কতটুকু বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখানটা খানিকটা একটু দেখানোর চেষ্টা করলাম। এই বিষয় এইখানেও কিন্তু এরকম লাইটের যে কাজটা, লাইট নিয়ে যে খেলাটা, সেটা কিন্তু খেলেছেন শিল্পী। আচ্ছা, লাইট জ্বলার পর কিন্তু বিষয়টা আবার অন্যরকম লাগছে, যদিও পুজোর সময় তো এই মানে প্যান্ডেলের ভিতরগুলোতে লাইটিং কন্ডিশনগুলো আলাদা থাকে, তখন যেটা দেখালাম সেরকমটা থাকবে। আমি একটুখানি জাস্ট বোঝানোর চেষ্টা করি। এই জায়গাটাকে ওই রাজ দরবার টাইপের করার মানে চেষ্টা করা হয়েছে, এবং এই টোটাল যে প্যাসেজটা আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ওপেনের বাড়ি হিসাবে এই অংশটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো আমি একটু সারাউন্ডিংস বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা থাকছে হচ্ছে মাতৃ প্রতিমা। এবারের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা একটু অন্যরকম হতে চলেছে, যেটা আমরা দেখব। ওপরের অংশে শিল্পী দাদারা কাজ করছেন, এই কাপড়গুলো এখানে দেওয়ার এখানে কাজটা চলছে এখন। এখানটা যদি তোমরা ফলো করে দেখো, এইগুলো মানে তোমার ওই বাঁশের যে ইয়েগুলো হয় না, চটা টাইপের, ওগুলোকে ব্যবহার করা হয়েছে এখানে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই পোর্শনটা। তোমরা যদি ভালো করে দেখো, এখানে একটা এরকম গোলাকার কিছু রাখা হয়েছে। এগুলো যখন ফিনিশিংটা হবে তখন আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। এই যে মানে উপেন যেভাবে থাকতো, মানে 2 বিঘা জমির উপেনকে নিয়ে যেহেতু কাজ করা হচ্ছে, যেভাবে থাকতো তার পুরো জীবনের বিভিন্ন যে কাহিনীগুলো এখানে কিন্তু ফুটে উঠছে। একটা পুরোপুরি এখানে মানে ঘরের যে অংশটা সেটা দেখতে পাচ্ছি, দরজা, ঠিক আছে, এগুলো পুরো টিন দিয়ে, তারপরে জানলা, এগুলো কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছে। অনেক টিনের এরকম কৌটো যেটা হয় টিনের, সেগুলোকে দেখা যাচ্ছে। সবথেকে বড় কথা, এই ওপরের অংশতে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকে দেখালাম আমি ওই লাইটের মাধ্যমে যেটা দেখালাম, সেটা হচ্ছে এটা মাঝখানের অংশটাতে একটা আলমারি রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ওপরে তোলা হয়েছে আলমারিটাকে, এবং আলমারির মধ্যে অনেক দলিল রয়েছে। মাঝের পার্টটুকু আপাতত আমি দেখতে পাচ্ছি এরকমটা। এবার এখানে একটা এরকম স্কাল্পচার রেডি করা হচ্ছে, রাজার যে স্কাল্পচার, সেই রাজার স্কাল্পচার আমরা এখানে দেখতে পারবো। মণ্ডপের ঢোকার যে গেটটা সেটা ঠিক এরকমটা, মানে এই বাটাম, তারপরে মাঝের অংশতে এরকম টিন দিয়ে এরকম করা হয়েছে। আরও এইদিকে কাজবাজ বাকি রয়েছে, বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। সেটা আবারও যদি আমি আসি তোমরা দেখতে পারবে, আবারও যদি পর্ব 2 নিয়ে আসি তো তোমরা তখন দেখতে পারবে। এই সাইডটা যে কিছুটা এই রঙের যে কাজ কিছুটা রেডি হয়েছে, এখনও তো অনেকটাই কাজ মোটামুটি বাকি রয়েছে। দাদারা এখানে যে কাজগুলো করছেন, এই তোমার বাটাম দিয়ে যে কাজগুলো করা হচ্ছে, সেগুলো আপাতত রেডি হচ্ছে। মাঝের এইটা কি এরকমটাই থাকবে, মানে এই পোর্শন? আচ্ছা আচ্ছা, এইখানটাতে এখন যেরকমটা দেখছো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার সবথেকে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা তোমাদেরকে একটু বলি। এখানে এই যে 2 বিঘা জমির যে লাইনগুলো, সেই লাইনগুলো কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। আর আমরা পড়েছিলাম যে 2 বিঘা জমির রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে, সেই লাইন কিন্তু লেখা রয়েছে এখানে। যারা মানে একদম ছোটোবেলায় ফিরে যেতে হবে, রবি ঠাকুরের যারা ভক্ত, সবাই আপামর বাঙালি ভক্ত আমরা জানি, তারা কিন্তু সেই 2 বিঘা জমির যে বিষয়টা সেটাতে আবার ফিরে যাবেন। এই যে ছোট্ট ছোট্ট এইগুলো,
রাখা হয়েছে যে রাজ দরবারের যে বিষয়গুলো, রাজপ্রাসাদের যে ব্যাপারগুলো, এগুলোর মধ্যে লাইটিং যখন সেট আপ থাকবে তখন কিন্তু দেখতে বেশ অপূর্ব লাগবে। এই পুরো অংশটা এরকম এই বাঁশের যে বেড়া হয়, সেই বেড়া দিয়ে এই জায়গাটা রেডি হচ্ছে আপাতত দেখতে পাচ্ছি। এবং মায়ের প্রতিমাতেও চমক থাকছে, মাকে একদম ভিন্ন রূপে দেখা যাবে এখানে। খুঁটি পুজোর পরে আবার রত্নদীপদার সাথে দেখা হয়ে গেল আমার। 2 বিঘা জমি নিয়ে এই যে কাজটা, আমি প্রথমে প্যান্ডেলের ম্যাপিংটা সম্পর্কে জেনে নেবো, কী কী এখানে দেখতে পারবো সেটা। এখানে যেটা মেন ভাবনা আর কি 2 বিঘা জমি নিয়ে, অ্যাকচুয়ালি আমি উপেনের ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করতে চাইছি। মানে এতদিন ধরে তো বইয়ের পাতার মধ্যে ছিল পুরো ক্যারেক্টারটা, কিন্তু এখন যদি অডিও ভিজুয়াল সমস্ত রকম ধরে একটা ভয়েসের মাধ্যমে বা মিউজিকের মাধ্যমে যদি মানুষের কাছে প্রেজেন্ট করা হয়, তো সেটা আমার মনে হয় খুব ক্যাচি একটা সাবজেক্ট হতে পারে। সেই জন্য এই বিষয়টা নিয়ে কাজ করা। আর যেহেতু উপেন এমন একটা ক্যারেক্টার যাকে বেস করে তার যে প্রতিবাদের ভাষা, রাজার তার উপর যে অত্যাচার, সেইটা আমি এখানে পুরোটাই ধরতে চাইছি। এবার সেটার জন্য আমি অ্যাকচুয়ালি মানে মণ্ডপটাকে এরকমভাবে করছি, আপনারা যখন আসবেন মণ্ডপটা দেখতে, মানে অ্যাকচুয়ালি মণ্ডপের মাঝখানটায় হচ্ছে 2 বিঘা জমিটা আমি চাইছি যে রাখতে। এবার সেইটাও মণ্ডপের একটা কর্নার করে এমন একটা জায়গায় আমি ওপেনের ঘরটা তৈরি করার চেষ্টা করেছি। সেইখানটাতে মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই জায়গাটা যদি রাজা দখল করে নিতে পারে তাহলে একদম প্রপার 2 বিঘা জমিটাই হয়ে যাবে রাজার আন্ডারে। তো সেই রকমভাবেই চাইছি গল্পটাকে তৈরি করতে। আর মানুষ এখানে আসলে না সেই ফ্লেভারটা পাবে, মানে আশা করি পাবে যে একটা অত্যাচার যখন হয় তার এগেনস্টে যখন প্রতিবাদ হয়, প্রতিবাদের ভাষাটা একটা শিল্পের মাধ্যমে কীরকমভাবে হতে পারে, সেই ব্যাপারটা আমি চাইছি মানুষকে বোঝাতে। আচ্ছা, এই যে পিছনের যে ঘরটা, এটা কি উপেনের ঘর? হ্যাঁ, এটা উপেনের ঘর। আচ্ছা, মানে এই ঘরটাকে মানে সরিয়ে দিলে 2 বিঘা জমিটা একদম একদম মানে তুমি মণ্ডপে আসলে দেখতে পারবে সবকটা কর্নার কিন্তু তুমি দেখতে পাবে, কিন্তু একটা কর্নার মানে এই ঘরের কর্নারটাই একটু অ্যাঙ্গেল করে রয়েছে। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটাকে যখন আমি মানে রাজা যদি পেয়ে যায় এই অ্যাঙ্গেলটা, মানে ঘরটা যদি পেয়ে যায়, তাহলে ওই কর্নারটা তৈরি হয়ে যাবে। সেই কর্নারটা কিন্তু একদম প্রপার 2 বিঘা জমির একটা শেপে আসে। সেই লড়াইটার গল্পটাই আমরা একদম একদম। এবং আমি আর একটা সাইডে আমি যদি দেখাই যে এই সাইডটা, এটা রাজপ্রাসাদ না, রাজপ্রাসাদ ঠিক না। মানে আমরা যখন কোনো রাজ দরবারে প্রবেশ করি বা কিছু, তখন একটা অনেক উঁচুতে একটা সিঁড়ি থাকে, মানে সেই রাজ বাড়িতে প্রবেশ করার জন্য। এটা কাইন্ড অফ তুমি সিঁড়ির স্টেপগুলোকেই আমি বোঝাতে চেয়েছি। এবার সেইখানেই রাজাকে আমি দাঁড় করাচ্ছি, রাজা জাস্ট ইন্ডিকেট করে থাকছে এই ঘরটার দিকে, মানে আঙুল দিয়ে যে এইটা আমার চাই। মাঝের এই পোরশনটা কি, ওই যে জায়গাটা, মাঝের এই পোরশনটা একটা ইনস্টলেশনের ব্যাপার তুমি বলতে পারো। এখানে অনেকগুলো বল্লমের ফলার মতন আমি পরে ইউজ করব এগুলো। আর এই মাঝখানটায় যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে একটা রাজকীয় আলমারি। সেই আলমারির মধ্যে কিন্তু তুমি ন্যাচারালি আলমারিতে কিন্তু সোনা দানা রাখা থাকে বা অনেক কিছু গোপন জিনিস রাখা থাকে, কিন্তু এইখানে তুমি ওপরের পার্টটাই দেখতে পাবে। আমরা দাবা যেটা খেলি, দাবার যে বোরে গুটিগুলো হয়, এগুলো একদম প্রজাকে ইন্ডিকেট করে। সেই বোরেগুলোকে কিন্তু রাজা সাজিয়ে রেখেছে, তার মানে বোরের মানে প্রজারা হচ্ছে তার হাতের পুতুল। আর তার নিচের কোপে যেটা তুমি দেখতে পাবে প্রচুর দলিল, মানে ওর মানে রাজা অ্যাকচুয়ালি যা দখল করে সেই দলিলগুলো ওখানে সাজানো ওই আলমারিটার মধ্যে। মানে এইভাবে আমি আর কি পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। লাইনগুলো লেখা রয়েছে আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে কবিতারও কিছু লাইন রয়েছে, আর আমাদের থিম সঙ্গে যেই লাইনগুলো থাকবে আর কি, সেইটাকে নিয়ে এই লাইনগুলো লেখা। এই পোরশনটা এটা কি তৈরি হচ্ছে? এইটা রাজার ক্যারেক্টারটা তৈরি করার চেষ্টা করছি। উপেনের ক্যারেক্টারটা কি না, উপেনের ক্যারেক্টারটা এটা একটা অন্যরকম ভাবনা চিন্তা আছে। এটা একটা লাইভ পারফরমেন্সের মধ্যে আমি ভাবছি যে এরকম, মানে একদম এখানে মানুষজন থাকবেন। মানে উপেনকে না, মানে আমি কোনো স্টিপভাবে কোথাও বসিয়ে রাখতে চাইছি না। মানে উপেনের যে মনের কষ্টটা, যেটা ব্যথাটা, আমি চাইছি মানুষের মাধ্যমেই, মানে ধরো এইরকমই হবে আর কি। মানে যে উপেনের ক্যারেক্টারটা করবে, ধরো পাবলিকের সাথেই ঢুকবে, কোনো পাবলিককে চলুন দেখবেন আমার কি অবস্থা আজকে, মানে জাস্ট কাইন্ড অফ এইরকম। আচ্ছা, মানে হ্যাঁ, মানে পাবলিকের সাথে ইন্ট্রোডাকশন তার হবে। মানে সে ঘরেও ঢুকবে, নিচে আসবে, এখানে কিছু পারফরমেন্স করতে পারে, মানে এইরকমভাবেই ভাবছি পুরো বিষয়টা। একটা থাকছে একদম মানুষজন যখন ঢুকবে তখন কি দেখতে পাচ্ছি আমি? মানুষজন যখন মানে উপেন যে ক্যারেক্টারটা, ও যেভাবে তার জীবনটা চালিয়েছিল, সে তো মাঝখানে সন্ন্যাস বেশ ধারণ করে, আমরা যেটা পড়েছি আর কি।
তো চাইছি যে একটা ওই সন্ন্যাসটা মানে কোনো একটা বেনারস ঘাটের মতন করে যদি প্রেজেন্ট করা হয়, উপেন যেরকমভাবে ছিল আর কি, সেইখান থেকে এসে আর কি তার নিজের জগতে ঢুকছে আর কি। মানে উপেনের যে ঘরটা অ্যাকচুয়ালি যেই জায়গাটাই ছিল, সে আর কি আসছে মানে বছর 20 পর বা অনেক বছর পর যখন সে ফিরেছিল, সে এবার নিজের ঘরে ঢুকছে। তারপর সে দেখে যে আমার সব কিছু মানে কিছু নেই আর। সেই আম গাছটা ছিল, আম গাছের নিচে বসে তখন আর কি দুটো আম নিয়েছিল বলে তাকে চোর বলা হয়। তো এইভাবেই পুরো ডিজাইনটা করা হচ্ছে। এবার তার মধ্যে ওই অ্যাক্টের মাধ্যমে ওই বিষয়টাকে ফুটিয়ে তোলা হবে। এগুলো পুরো মাটির ছোঁয়া থাকছে তাই তো? আচ্ছা, আর এবার প্রতিমাতে কিরকমটা কি চমক থাকছে সেটা? প্রতিমাতে ব্যাপারটা যেভাবে রেখেছি না, এটা উপেন তো একটা ছেলের ক্যারেক্টার, কিন্তু দুর্গা হচ্ছে মেয়ের ক্যারেক্টার, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে আমি উপেনকে কিন্তু প্রতিবাদের ভাবে দেখাচ্ছি সেটা মণ্ডপে, কিন্তু একটা নারীরও প্রতিবাদ হতে পারে, সেইটাই দুর্গার মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যে সেখানে রাজার ক্যারেক্টারটা যদি কোনো রকমভাবে ঢোকানো যায় সেটা হতে পারে, কিন্তু মানে কাইন্ড অফ ধরে রাখো যে রাজাটাই অসুর, মানে অ্যাকচুয়ালি তাই ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে একদম যে প্রপার যে রাজা সেরকম না, একটু যেহেতু এই প্রতিমাটাই পুজো হবে তো সেই জন্য অসুরের ফ্লেভারটাও থাকছে, আর তাকে দেখে তুমি বুঝতে পারবে একটু রাজকীয় ভাবটাও রয়েছে। আর যেটা শুনছিলাম যে হাতে কাস্তে, হ্যাঁ মানে দুর্গার হাতে, যেহেতু সেই গ্রামের মেয়েকে আমি দেখাচ্ছি দুর্গার রূপটাকে, তো আমি একদম গ্রামের মেয়ে যেরকম হয় মানে নবদাও সেই রকমভাবে ডিজাইনটা করছে আর কি। তো দুর্গার মেয়ের মতন করে এই মানে গ্রামের মেয়ের মতন করেই দুর্গাকে রূপ দিচ্ছি। আর মানে মানে হাতে যে কাস্তেগুলো তোমার ধান কাটে যেগুলো এতে আমরা দেখি, সেইগুলো হাতের মধ্যে থাকছে। অস্ত্র খুব একটা বেশি থাকছে না, মানে হাতে ধরো মুঠো থাকতে পারে, মানে প্রতিবাদের যেটা ভাষা, কাস্তে থাকতে পারে। তো এরকমভাবে সেটা নবদাকের ওপরেই পুরোটা ছাড়া হয়েছে, নবদা ওইটা ডিজাইন করছে। এক্সিট পয়েন্ট আলাদা থাকছে তো? হ্যাঁ হ্যাঁ। আর কোনো রকম কোনো সেফটি ফিচার সব কিছুই থাকছে তো মণ্ডপে? হ্যাঁ, সেটা তোমার ফায়ার থেকে শুরু করে সব কিছুই, মানে ইলেকট্রিসিটি থেকেও সব কিছুই, সেগুলো মানে একদম ভালোই রয়েছে। উদ্বোধনের প্ল্যানিং কবে রয়েছে? উদ্বোধনের প্ল্যানিং আমার তো মানে মহালয়াতেই আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি পুরো প্যান্ডেল। এবার সেটা হয়তো দ্বিতীয় বা এরকম সময় উদ্বোধনটা হবে, মানে অফিসিয়ালি উদ্বোধন যেটা বলে আর কি, কিন্তু মহালয়াতেই আমি ছাড়ছি। থ্যাংক ইউ দাদা কথা বলার জন্য, আবার দেখা হবে। হাতে গুনে পুজোর আর মাত্র কয়েকটা দিনই বাকি, তার আগে এই যে চলন্তিকা দুর্গোৎসব, কাকুরগাছির চলন্তিকা দুর্গোৎসব, সেটা কিভাবে সেজে উঠছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির কে অবলম্বন করে টোটাল মণ্ডপটি গড়ে উঠছে। পরবর্তী ব্লগে দেখা হবে আবার, ততক্ষণের জন্য তো বিরতি নেবই। তার আগে তোমাদেরকে জানাবো যে পুজোর জন্য কারা কারা এক্সাইটেড রয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। টাটা, ভালো থাকো সবাই।